দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্যাসেজটা ভালোভাবে পড়ে অর্থটা কী আছে সেটাকে বোঝার চেষ্টা করো। যদি ভালোভাবে প্যাসেজের মানে বুঝতে না পারো তাহলে কিন্তু বাংলা থেকে ইংরেজি লিখতে সমস্যা হবে। দেখা যাক প্যাসেজের মধ্যে কী দিয়েছে। দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময় উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চরিবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া যখন ঘন হাসি জমা হইয়া রহিয়াছে, সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। প্যাসেজটা দেখলাম। এখানে লেখক দিনের বেলার এক পরিস্থিতি এবং যখন সন্ধ্যার পর রাত্রি ধীরে ধীরে গাঢ় হচ্ছে তখন আর এক পরিস্থিতির কথা বলেছেন। দিনের বেলা লেখক দেখতে পাচ্ছেন যে পাখির ঝাঁক উঠছে এবং তার শব্দ পাওয়া যাচ্ছে। তার খুব ভালো লাগলো যে পাখির ঝাঁকটা, এই সময় তো উত্তর দেশ থেকে পাখি অর্থাৎ হাঁস তারা আসে, নদীর পাড়ে এখানে ল্যান্ড করে এবং এখানে তারা চড়ে। মনোরম পরিবেশ লেখকের মনে হচ্ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে এই মনোরম পরিবেশটা লেখকের আর মনে হলো না। তার মনে হচ্ছে যে চারিদিকে সমস্ত অন্ধকার ভরে যখন ঘন হাসি জমা হয়ে রয়েছে। এই লাইনটার মানে কি? তখন মনে হইতো চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া যখন ঘন হাসি জমা হইয়া রহিয়াছে, সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। তার মানে লেখক এখানে ভয় পেতে শুরু করেছেন। কেন এটা বললাম? শেষ লাইনে লেখা আছে অবশেষে এমন হইল সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তাহলে এই যে লাইনটা তখন মনে হইত, এটাকে দেখো এরকম ভাবা যায় যে অন্ধকার গাঢ় হচ্ছে আর লেখক ভয় পাচ্ছে। এইটা দেখে তার সাহসিকতার প্রতি বিদ্রূপ বা হেঁয়ালিপূর্ণ হাসি, এই অন্ধকার হাসতে চাইছে। যেহেতু অন্ধকার তাই সে নিস্তব্ধ, কিন্তু কোনো একটা কারণ পেলেই সে হাসিতে ফেটে পড়বে এবং অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে। এখানে এই যে হাসি কথাটা ইউজ করা হয়েছে, অ্যাকচুয়ালি কী হচ্ছে, অন্ধকারটা ধীরে ধীরে কনডেন্স হচ্ছে অর্থাৎ গাঢ় হচ্ছে। এই গাঢ় হচ্ছে যত, লেখক তত ভয় পাচ্ছে এবং এইটাকে বলা হচ্ছে যে অন্ধকার লেখকের এই পরিস্থিতি দেখে হাসি আর চেপে রাখতে পারছে না। কোনো একটা কারণ পেলেই কিন্তু সে হাসিতে ফেটে পড়বে। বোঝা গেছে? এই লাইনটাকে লেখার সময় একটু সাবধানে থাকতে হবে। চলো আমরা লাইন বাই লাইন লিখি, তারপর আমি বলবো যে ওই জায়গাটা কিভাবে তোমাকে মেকআপ করতে হবে। প্রথম সেন্টেন্সে আছে দিনের বেলা স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। পাখির ঝাঁক উড়িবার শব্দ, শব্দ ইংরেজি সাউন্ড। পাখির ঝাঁক, ফ্লাইটস অফ বার্ডস, ফ্লাইটস অফ বার্ডস। পাখির ঝাঁক উড়িবার শব্দ, সাউন্ড অফ ফ্লাইট অফ বার্ডস। বোঝা গেছে? এবার দেখো দিনের বেলা অর্থাৎ ডে টাইমে, ইন দ্য ডে টাইম, দিনের বেলায় আমি এইটা লিখলাম, ইন দ্য ডে টাইম। স্পষ্ট বুঝিতে পারিলাম, কার কথা বলা হচ্ছে? লেখকের কথা বলা হচ্ছে। অর্থাৎ লেখক মানে কি? আমি লেখক, আমার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি বুঝতে পারলাম। বুঝতে পারা ইংরেজি কি? রিয়েলাইজ। স্পষ্ট, ক্লিয়ারলি। আমি বুঝতে পারলাম, যেহেতু অতীতকালে আছে
আই কুড রিয়েলাইজ, আমি বুঝতে পেরেছিলাম, স্পষ্ট বুঝতে পেরেছিলাম। আই কুড ক্লিয়ারলি রিয়েলাইজ, বোঝা গেছে। এখানে সাবজেক্ট আমি, স্পষ্ট বুঝিতে পারিলাম মানে কার কথা বলা হচ্ছে? লেখকের কথা বলা হচ্ছে। লেখক বলতে এখানে যদি কিছু বলা না থাকে তাহলে আমি লেখক এই হিসেবে লেখো। আমি বুঝতে পারলাম। আই, দেখো আই রিয়েলাইজড করবে না, আই রিয়েলাইজড মানে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। আই কুড ক্লিয়ারলি রিয়েলাইজ, রিয়েলাইজ মানে বোঝা, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। কিছু একটা সক্ষমতার কথা যখনই বোঝানো হচ্ছে তখন তুমি সক্ষমতা অর্থে ক্যান বা কুড ইউজ করো। যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাই লেখো আই কুড ক্লিয়ারলি রিয়েলাইজ, আমি বুঝতে পারলাম। আই কুড ক্লিয়ারলি রিয়েলাইজ। কি বুঝতে পারলাম? দ্যাট পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে, অর্থাৎ আমি যেটা শুনলাম সেটা সত্যি পাখির ঝাঁক ওড়ার শব্দ। দ্যাট যেটা আমি শুনেছিলাম, অর্থাৎ যেটা শুনেছিলাম সেইটা এখানে উজ্জ্ব আছে। ইন দ্য ডে টাইম আই কুড ক্লিয়ারলি রিয়েলাইজ, আমি বুঝতে পারলাম যে এটা ছিল সত্যিকারেরই। ইট ওয়াজ রিয়েলি, এই যে বটে লিখেছে, বটে মিন্স সত্যিকারের। ইট ওয়াজ রিয়েলি দ্য সাউন্ড, শব্দ। কিসের শব্দ? কিসের যাই প্রশ্ন করব তখন লেখো প্রিপোজিশন দাও অফ। দ্য সাউন্ড অফ ফ্লাইটস অফ বার্ডস, পাখির ঝাঁক উড়িবার শব্দ, সাউন্ড অফ ফ্লাইটস অফ বার্ডস। বোঝা গেছে? পরের সেন্টেন্স দেখো। এই সময় উত্তর দেশ হইতে হংস শ্রেণী নদীর চরে চরিবার জন্য আসিতেছে। অর্থাৎ যে পাখির ঝাঁকটা উড়ে আসছে সেটা হচ্ছে হংস শ্রেণী, অর্থাৎ হাঁস আছে তার মধ্যে, অর্থাৎ সোয়ান, SWAN, সোয়ান ওখান থেকে আসছে। তাহলে এই সময় ইংরেজি কি? অ্যাট দিস টাইম, এই সময়, অ্যাট দিস টাইম। এই সময় কি হচ্ছে? উত্তর দেশ হইতে হংস শ্রেণী, যেহেতু তুমি আগে পাখির যে ঝাঁকের কথা উল্লেখ করেছো, সেই উল্লেখ যেহেতু করেছো ফ্লাইটস অফ বার্ডস, তার রেফারেন্স টেনে তোমাকে এই সেন্টেন্সটা লিখতে হবে। হংস শ্রেণী আসছে কিন্তু রেফারেন্সটা টানতে হবে আগের সেন্টেন্সে। অর্থাৎ আমি যেহেতু বলেছিলাম যে এখানে ফ্লাইট, এই যে পাখির ঝাঁক উড়ে আসছে, আমি এখানে লিখব এই সময় দোজ ফ্লাইটস, অর্থাৎ ওই ঝাঁকটা, দোজ ফ্লাইটস। আমি এখানে লিখেছিলাম আগের লাইনে ফ্লাইটস, এই ফ্লাইটস, এই ফ্লাইটসটা কিসের? অফ সোয়ান্স। আমি এখানে ক্লিয়ার করলাম যে এটা হচ্ছে হাঁসের হংস শ্রেণী, অর্থাৎ যে পাখিগুলো আছে সেগুলো হচ্ছে হাঁস পাখি। বোঝা গেছে? SWANS। তাহলে অ্যাট দিস টাইম দোজ ফ্লাইটস অফ সোয়ান্স, ওই হংস শ্রেণী আসিতেছে। যেহেতু কোনো একটা ঘটনা ঘটছে তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করো, যার সাবজেক্ট এখানে থাকবে, তারপরে ওয়াজ বা ওয়্যার ভার্বের সঙ্গে ING। আসা ইংরেজি কাম, তাহলে দোজ ফ্লাইটস অফ সোয়ান্স ওয়্যার কামিং করো, আসিতেছে। কোত্থেকে আসছে? উত্তর দেশ হইতে, ফ্রম দ্য নর্দার্ন কান্ট্রিজ। হয়েছে? এবার দেখো কী জন্য আসছে? নদীর চরে চড়িবার জন্য। কী জন্য দিয়ে উত্তর করতে গেলে ফর করতে পারো, টু করতে পারো। আমি এখানে টু ইউজ করলাম। কী জন্য আসছে? টু। এবার দেখো নদীর চরে চড়িবার জন্য, এই যে চড়িবার জন্য ইংরেজি করতে যেও না। পাখিরা কি আসবে? নদীর পাড়েতে এসে ওখানে থাকবে। থাকবে মানে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, মানে ফ্লাইটস আসছে। ফ্লাইট এলে কী হয়? সাধারণত আমরা জানি ফ্লাইট যদি আসে সে ল্যান্ড করে, তাই তো? এরোপ্লেনের ক্ষেত্রে দেখো, যখন এরোপ্লেন আসে, ফ্লাইট যখন আসবে তখন সে কিন্তু ল্যান্ড করে। আমরা সেই জিনিসটাই এখানে ইউজ করব যে দোজ ফ্লাইটস অফ সোয়ান্স ওয়ার কামিং ফ্রম দ্য নর্দার্ন কান্ট্রিজ, নর্দার্ন কান্ট্রি থেকে আসছে। কি করতে আসছে? টু ল্যান্ড, মানে এখানে ল্যান্ড করবে। টু ল্যান্ড কোথায়? বলেছে নদীর চরে, অন দ্য রিভার সাইড।
বোঝা গেছে? নদীর চরেতে সে ল্যান্ড করবে, ল্যান্ড করা মানেই পাখি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সেটা কিন্তু আলটিমেটলি সে এদিক ওদিক চড়বে। বোঝা গেছে? এই যে চড়ছে এই ইংলিশ তুমি ভাবতে যেও না, আমি এইটা বলার চেষ্টা করছি। যখন তুমি প্যাসেজটা ভালোভাবে পড়বে, এমন একটা ওয়ার্ড লেখা আছে তার অর্থ তুমি জানো না, কিন্তু তোমাকে তো লাইনটা ছেড়ে এলে চলবে না। তুমি ভাবো যে আমি এইটাকে কিভাবে লিখতে পারি যার ইংলিশটা আমার জানা আছে, যেটা আমি এখানে করলাম। এখানে ল্যান্ড করবে বলে দিলাম, মিনস সে ফ্লাইট যখন আসবে এক জায়গায় ল্যান্ড করবে, ল্যান্ড করে সে সেখানে তার খাবার খুঁজবে। পরের সেন্টেন্স, পরের সেন্টেন্সে আছে কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। অর্থাৎ যখনই সন্ধে হলো তখনই মনে হচ্ছিল যে কি সুন্দর একটা পরিবেশ, সেটা আর হচ্ছে না, লেখক ধীরে ধীরে ভয় পেতে শুরু করেছেন। তাহলে বাট ইন দ্য ইভিনিং সে বিশ্বাস রাখিতে পারিতাম না। কে রাখিতে পারিতাম না? আমি, লেখক যে বলছে। তাহলে আমি পারতাম না, আই কুড নট কিপ, রাখতে পারতাম না, আই কুড নট কিপ আপ, কি রাখতে পারতাম না? ওই বিশ্বাসটা, দ্যাট বিলিফ। বাট ইন দ্য ইভিনিং আই কুড নট কিপ আপ দ্যাট বিলিফ, ওই বিশ্বাসটা আমি আর রাখতে পারতাম না। মানে কি বিশ্বাস আমরা কিন্তু এখানে বলা নেই। বিশ্বাস যেটা, সেটা হচ্ছে যে এই যে সমস্ত পাখিরা আসছে, কি সুন্দর শব্দ আসছে, প্রাকৃতিক একটা সৌন্দর্য, চারদিকে নিস্তব্ধ না, আমি বেশ একটা ভালো পরিবেশের মধ্যে আছি, এই বিশ্বাসটা আর রাখতে পারতো না। এই সেন্টেন্সটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে সবথেকে শক্ত সেন্টেন্স। তখন মনে হতো চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া, যখন ঘন হাসি জমা হইয়া রহিয়াছে, সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। আমি প্যাসেজটা পড়ার সময় বলেছিলাম যে অন্ধকার গাঢ় হচ্ছে, লেখক ভয় পাচ্ছে। এটা দেখে তার সাহসিকতার প্রতি বিদ্রুপ বা হেঁয়ালিপূর্ণ, ওই যে হাসি, ঘন হাসি লিখেছে, অন্ধকার হেঁয়ালি করছে, কি সাহস সব চলে গেল, এরকম এই জন্য হাসি কথাটা ইউজ করা হয়েছে। যেহেতু অন্ধকার তাই নিস্তব্ধ, কিন্তু কোনো একটা কারণ পেলেই হাসিতে ফেটে পড়বে এবং অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে। এই যে লিখেছে অন্ধকারকে বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে, অর্থাৎ আমি যদি সুযোগ পাই আমি হাসব এবং হেসে অন্ধকারকে পুরো আমি ছিন্ন ভিন্ন করে দেবো। দেখো এই সেন্টেন্সটাকে কিভাবে ভাববে। তখন মনে হতো, ঠিক আছে, এইটাকে আমি ইংলিশ করতে পারবো, দেন আই ফেল্ট, তখন আমার মনে হতো, অর্থাৎ আই ফেল্ট। কি মনে হতো? দ্যাট, যে অন্ধকার, চারদিকে যে অন্ধকার সেটা ঘন হচ্ছে। কিসে ঘন হচ্ছে? একটা হেঁয়ালিপূর্ণ হাসিতে। মানে যত অন্ধকার বাড়ছে তত আমি ভয় পাচ্ছি, সেই জন্য অন্ধকার যত কনসেন্ট্রেট হবে, যত ঘন হবে, তত লেখক ভয় পাবে। তাহলে আমি এইটাকে বলতে পারি, দেন আই ফেল্ট দ্যাট দ্য ডার্কনেস, অন্ধকারটা, চারদিকে, অল অ্যারাউন্ড, হ্যাড বিন কনসেন্ট্রেটেড, অর্থাৎ ঘন হচ্ছে, হ্যাড বিন কনসেন্ট্রেটেড। I felt that the darkness all around had been concentrated. ঘন হচ্ছে, কিসে ঘন হচ্ছে? ইন্টু অ্যান এনিগম্যাটিক লাফটার, অর্থাৎ হেঁয়ালিপূর্ণ হাসিতে ঘনীভূত হতে। অর্থাৎ যত রাত্রির হচ্ছে অন্ধকার তত নিজেকে শের ভাবছে, দেখেছিস আমি তোকে ভয় পাওয়াচ্ছি, সেইটা বলতে চাইছে। এইটাকে হেঁয়ালিপূর্ণ হাসি, যে কথাটা এখানে ইউজ করা হয়েছে। তাহলে দেন আই ফেল দ্যাট দ্য ডার্কনেস অল অ্যারাউন্ড হ্যাড বিন কনসেন্ট্রেটেড, কিসে কনসেন্ট্রেট, কিসে ঘনীভূত হচ্ছে? ইন্টু অ্যান এনিগম্যাটিক লাফটার, হেঁয়ালিপূর্ণ, এনিগম্যাটিক লাফটার, হেঁয়ালিপূর্ণ হাসিতে পরিণত হচ্ছে, যেটা সুযোগ পেলেই কিন্তু ফেটে পড়বে। হুইচ, এই হেঁয়ালিপূর্ণ হাসিটা, অর্থাৎ হাসি ফেটে পড়বে, হাসির কথা বলা হচ্ছে। হাসি ফেটে পড়ে কি করবে? অন্ধকারকে পুরো ছিন্ন ভিন্ন করে দেবে।
তাহলে লাফটার হাসিটা হুইচ উড সাডেনলি যেটা হঠাৎই বার্স্ট অর্থাৎ ফেটে পড়বে, বোঝা গেছে, বিদীর্ণ করে দেবে। বার্স্ট মিন্স বিদীর্ণ করে দেবে, ফেটে পড়বে। অ্যাট এনি মোমেন্ট, যে কোনো সময়, অ্যাট এনি মোমেন্ট। এবার এটা ফেটে পড়ে কি করবে, অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে। ছিন্ন ভিন্ন করা ইংরাজি হচ্ছে স্প্লিট, তাই আমি এখানে লিখব স্প্লিটিং, SPLITTING, স্প্লিটিং দ্য ডার্কনেস। দেখো, দেন আই ফেল দ্যাট দ্য ডার্কনেস অল অ্যারাউন্ড, চারদিকে যে অন্ধকারটা আছে, হ্যাড বিন কনসেন্ট্রেটেড, ঘনীভূত হচ্ছে। কিসে ঘনীভূত হচ্ছে, ইনটু এনিগমেটিক লাফটার, এখানে একটা অ্যান দাও, ইনটু অ্যান এনিগমেটিক লাফটার, একটা হেঁয়ালিপূর্ণ হাসিতে, যেটা উড সাডেনলি বাস্ট, যেটা ধ্বনিত হয়ে উঠবে। এই যে ধ্বনিত হয়ে উঠবে অর্থাৎ বাস্ট করবে। হুইচ উড সাডেনলি বাস্ট অ্যাট এনি মোমেন্ট, যে কোনো একটা উপলক্ষে, যে কোনো একটা সময়। এখানে বলেছিল না সামান্য একটা উপলক্ষে, তাহলে যে কোনো মুহূর্তে সে কিন্তু বাস্ট করবে এবং কি করবে, আকাশ বিদীর্ণ করবে এবং হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করবে, অর্থাৎ অন্ধকারকে স্প্লিট করে দেবে পুরো, বুঝে গেছে। মোমেন্ট স্প্লিটিং দ্য ডার্কনেস, অন্ধকারটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। শেষ সেন্টেন্স দেখো, অবশেষে এমন হইল সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইতো না। অর্থাৎ সিচুয়েশনটা এমন টান করতো যে আমার আর সাহস হতো না, অর্থাৎ আমি প্রচণ্ড ভয় পেয়ে যেতাম। মনোরমার সঙ্গে যে কথা বলবো সেই সাহসটা কিন্তু সন্ধ্যার পর থেকে আমার আর হতো না, বোঝা গেছে। তাহলে সিচুয়েশনটা টান করছে অবশেষে, অর্থাৎ অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। সিচুয়েশনটা এমন জায়গায় গেল, দ্য সিচুয়েশন, ওই পরিস্থিতিটা, টুক সাচ এ টার্ন, এমন একটা টার্ন নিল, অর্থাৎ পরিস্থিতিটা এমন একটা জায়গায় গেল যে আমার সাহস হতো না। আই ডেয়ার্ড নট, মানে আমি সাহস করতাম না। আই ডেয়ার্ড নট, কিসের সাহস হতো না, ডেয়ার্ড নট টক, টু টক করবে না, কেন ডেয়ার্ড নট করেছো, এইটা ইউজ হলে তুমি টু ইউজ করতে পারবে না। আই ডেয়ার্ড নট টক, আমার কথা বলতে সাহস হতো না, কার সঙ্গে, টু মনোরমা, মনোরমা। কখন, আফটার ইভিনিং। তাহলে সেন্টেন্সটা কী হলো, অ্যাট লাস্ট দ্য সিচুয়েশন টুক সাচ এ টার্ন, এমন জায়গায় সিচুয়েশনটা গেল, দ্যাট আই ডেয়ার্ড নট টক টু মনোরমা আফটার ইভিনিং, সন্ধ্যার পরে আমি সাহস করতাম না মনোরমার সঙ্গে কথা বলার, বোঝা গেছে। তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা একবার দেখে নেওয়া যাক। এই হলো ফাইনাল ট্রান্সলেশন। আবার বলছি, বাংলাটাকে ভালো করে দেখো, যে জায়গাটা খুব শক্ত মনে হচ্ছে বিশেষ করে 4 নম্বর সেন্টেন্সটা বারবার দেখো, এবং আমি প্যাসেজটা পড়ার সময় 4 নম্বর সেন্টেন্সটা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম সেইভাবে জিনিসটাকে ভাবো, ভেবে নিয়ে জিনিসটাকে আরেকবার লেখার চেষ্টা করো। আমি লিখলাম তুমি দেখে নিয়ে রেখে দিলে এটা কিন্তু হবে না। প্যাসেজটাকে স্ক্রিনশট রেখে দাও যখন খুশি। এইটা খুব সম্ভবত 13 নম্বর প্যাসেজ যাচ্ছে ট্রান্সলেশনের, আগের 12টাও আছে, স্ক্রিনশট রাখো। যখনই সময় সুযোগ পাবে স্ক্রিনশটটা দেখে দেখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং সময় সুযোগ হলে মিলিয়ে নেবে, বোঝা গেছে। হুবহু লিখতে হবে তা নয়, আমি যেভাবে বলছি একটু ভাবার চেষ্টা করো। ছেড়ে তুমি আসতে পারবে না, মেন পরীক্ষা দিতে গেলে তোমাকে লিখতেই হবে, এটা ঠিক। তুমি যেহেতু প্রিলিমস কোয়ালিফাই যদি তুমি করে থাকো তাহলে মেন পরীক্ষা দিতে হবে। তাই এখন থেকে সোজা বা শক্ত এইটা এই পরীক্ষার জন্য মনে হচ্ছে হবে না, ওইটা ওই পরীক্ষার জন্য হবে না, এত শক্ত আসবে না, এত সোজা আসবে না, এই ধরনের ধারণা মাথায় রেখো না। কম্পিটিশান মার্কেট, যখন খুশি প্রশ্ন যেরকম খুশি হতে পারে কেউ জানে না। তাই যেমন সোজা জিনিসটা আমরা তো করতে পারবো, যেগুলো একটু শক্ত আছে মনে হচ্ছে সেগুলোকে কিভাবে বলা হচ্ছে সেইটা ভেবে বাকি প্যাসেজগুলোকে প্র্যাকটিস করো।
মেন পরীক্ষা বিশেষ করে মনে করো পিএসসি ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপের মেন পরীক্ষাই তো শেষ, সেইটা যারা কোয়ালিফাই করে যাবে তাহলে চাকরিটা অনেকটা কাছাকাছি থাকবে। যেহেতু খবর পাওয়া যাচ্ছে যে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমরা এখন থেকে মেন পরীক্ষার জন্য প্রতিদিন কিছুটা সময় কিন্তু ব্যয় করবই। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্ত। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।